হ্যালো। অসম্ভব সাফল্যময় ব্যারিস্টার আনোয়ার হোসেন, আপনি ভালো আছেন তো? কে বলছেন? চিনতে পারলেন না? আদালতে দাঁড়িয়ে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বানিয়ে বলার সেই লোকটি আমি। চিনতে পারলেন না? সেটা কি সম্ভব? আমি অলি আহমেদ, এর আগে 2বার কথা হয়েছে। এবার চিনতে পেরেছেন? ও আপনি আপনি কেন বারবার ফোন করছেন? বলেছি তো, কোনো লাভ নেই। লাভের হিসাব আপনারাই করেন। কেসটা যদি না নেন তাহলে টাকা ছাড়া কি চান? কোনো কিছুই চাই না। আর আমি টাকার জন্য আদালতে যাই না। আমি ন্যায় নীতির জন্য আদালতে যাই। বাকি জীবনটা আমি এইভাবেই কাটাতে চাই, কেমন? আমাদেরও কিন্তু একটা নীতি আছে। অলরাইট, আপনার নীতিতে আপনি চলুন, আমারটাই আমি। আমাদের নীতিটা যদি আপনার জন্য বেদনাদায়ক হয়? শোনেন অলি সাহেব, একটা কথা আছে, গতিতে জীবন, স্থিতিতে মরণ। প্রত্যেকেরই একটা নিজস্ব গতিধারা আছে। আমার গতিপথ সত্যের। আমি জানি আপনাদের সাথে কথায় পারা যাবে না, তাই কাজ করে দেখাতে হয়। আমি কোন গতিতে চলি তা অবশ্যই আপনি দেখবেন। তারপরেও বলছি, সামনে 15 দিন বাকি আছে, একটু চিন্তা করে দেখবেন। আপনি সময় গুনতে থাকুন, ফোন রাখছি আমি। জি বলেন। না, আমি ঢাকাতেই। নাম কি সব কিছু পরে জানাবেন? কেন? আচ্ছা ঠিক আছে, রাখি। আমি পরে ফোন দেব। বাই। তোর ক্লাস কেমন চলছে? ভালো আব্বু। জরুরি ক্লাস না থাকলে চল না, কয়েকদিনের জন্য বেরিয়ে আসি। গুড আইডিয়া। কোনো সমস্যা নেই, ভালোই হবে। তোর মা কি রাজি হবে? টেনশন করো না, মাকে রাজি করানোর দায়িত্ব আমার। গুড। কতদিন পর ট্রেনে চড়ছি, তাই না মা? ট্রেন জার্নির মধ্যে না কেমন যেন একটা ছোটবেলার গন্ধ পাওয়া যায়। আগে তো ট্রেন জার্নি বেশি করেছিস। ট্রেন চলতে চলতে যেমন সামনের দিকে এগোতে থাকে পেছনটাকে ফেলে, মানে এটাও একটা কারণ হতে পারে যে ছেলেবেলাটাকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাচ্ছি, সেম ব্যাপার। তোরা তো তাও অনেক আরামে ট্রেনে ভ্রমণ করছিস। আমাদের সময় উফ, সবই ছিল লোকাল ট্রেন। একটা কম্পার্টমেন্টে হাজার হাজার যাত্রী, কি যে কষ্ট। গোলাপে এখন ট্রেনের মতো, তাই না? পেপার নেবেন? পেপার, গরম গরম খবর। এই পেপার পেপার একটা দাও তো।
আমার না ওনাকে চেনা চেনা লাগছে। তাই নাকি? কিভাবে? ভাইয়ের ফ্রেন্ড, অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, ও আমাদের বাসায় এসেছে কয়েকদিন। হ্যাঁ, আমারও একটু চেনা চেনা লাগছে। ও যদি আমাদের বাসায় গিয়ে থাকে তাহলে তো আমাদেরকেও ওর চেনার কথা। হাব ভাব দেখে তো মনে হচ্ছে না যে আমাদেরকে চিনতে পারছে। আমি জিজ্ঞেস করি, এক্সকিউজ মি, জি, আমাকে? আপনি আবির ভাইয়া না? মমিন ভাইয়ার বন্ধু। হ্যাঁ, তুমি নিপুণ, মমিনের বোন। যাক, চিনতে পেরেছেন তাহলে। আমি কিন্তু আপনার গানের অনেক ভক্ত ছিলাম। আপনি ভালো আছেন? ভালো। তুমি তো সে আগের মতো পাগলি আছো। মমিন কোথায় আছে, কেমন আছে? আপনি জানেন না, ভাইয়া তো কবে অস্ট্রেলিয়া গেছে। তাই নাকি? ও আবির ভাই, আমার বাবা মা। ভালো আছেন? তুমি কি করছো? আমি ঢাকায় একটা প্রাইভেট ফার্মে আছি। আচ্ছা, মা, ভাইয়া আগে জীবনমুখী গান করতেন, নিজে গান লিখতেন, সুর করতেন, আর এখন জীবনমুখী থেকে বিপরীতমুখী হয়ে গেছেন। এসব কি বলছিস? ধ্যাৎ, ও ঠিকই বলেছে। নীতি কথা এখন আর ভালো লাগে না। ডিজার্টেড হয়ে গান ছেড়ে দিয়েছি। তো তুমি কোথায় যাচ্ছ বাবা? আমি সিলেট যাচ্ছি। কোথায় উঠবে তুমি? উঠবো কোথাও, সম্ভবত হোটেলেই উঠবো। ও, হোটেলে কেন উঠবে? তুমি আমাদের সঙ্গে থাকো। শোনো, ভ্রমণের সময় একটা দল না হলে ঠিক জমে না। সেটা ঠিক আছে, কিন্তু আমার কাজ আছে। অসুবিধার কি আছে? আমাদের সঙ্গে থেকেই কাজটা করবে। না ঠিক আছে, দেখি। কোনো দেখা দেখি নেই ভাইয়া, আপনি আমাদের সাথেই থাকবেন। এই নিপুণ, তোমরা কি কিছু খাবে? কেন? না, আমি ক্যান্টিনে যাচ্ছি তো। তোমাকে কোথাও যেতে হবে না, আমরা বাসা থেকে অনেক খাবার এনেছি। সো এখানে চুপচাপ বসে থাকেন। শোনো, তুমি আমাদের গেস্ট। কি বলছেন? আপনি পণ্ডিতই বন্ধ করেন। মা, আমার মনে হচ্ছে ওনার খিদে পেয়েছে, তাই উনি এরকম হুম, করছেন। তোকে বলেছে। আচ্ছা বাবা, তোমাকে কি এখনই খাবার দেব? না না আন্টি, পরে হলেও চলবে। ঠিক আছে। তুমি এক কাজ করো না, ওই ব্যাগটা রেখে একটু স্থির হয়ে বসো। আমি তাহলে এবার যাই। যাবে মানে? আরে আমি না তোমাকে বললাম তুমি আমাদের সঙ্গে থাকবে। না, আমি চলে যাই। আমি তো আপনার নাম্বার নিয়ে গেছি, ফোন করে দেখা করব। এই শোনো, তুমি যদি অন্য কারো বাসায় থাকো তাহলে বলো। না, সেরকম কিছু না। তাহলে শোনেন ভাইয়া, আপনি আমাদের সাথে থাকেন, অনেক মজা হবে। আমি তো আসলে নিরামিষ ছেলে, অত মজার না কিন্তু। উফ, আরে কোনো সমস্যা হবে না, তুমি চলো তো, চলো চলো চলো। চলো, ব্যাগটা নিয়ে চলো।
ভাই চলেন, খাবার রেডি, আব্বু আম্মু ওয়েট করছে। তোমরা আমাকে নিয়ে আসলে বেশি বেশি করছো। এত সম্মান পাওয়ার ছেলে আমি না। উফ, এসব আতলামি কথা রাখেন, এখন উঠুন, চলেন চলেন চলেন, আসেন আসেন আসেন। আচ্ছা ঠিক আছে, ছাড়ো, আসছি। ওকে। এসো এসো এসো, তোমার জন্য অপেক্ষা করছিলাম, এসো। তারপর আমি তোমার ঘুম টুম ঠিক মতো হলো? কিছুটা। মা বাবা তো এসে নাক দেখে ঘুমায়, আমার আবার রাত ছাড়া তো হয় না। আপনার? আমি তো চাতক পাখির মতো জেগে জেগে রাতকে পাহারা দিই। দেখেছো মা, আমি তোমাকে বলেছিলাম না, সেই কলেজ থেকে দেখে এসেছি কিরকম একটা বুদ্ধিজীবী স্টাইল নিয়ে চলেন ওনারা। আমাদেরকে তো পাত্তাই দিতেন না। তাই নাকি? আচ্ছা তো তোমার অফিস করতে সমস্যা হয় না? জি না, কি সমস্যা হয়? আচ্ছা, তোমার বাবা মা কি তোমার সঙ্গে থাকেন নাকি? না, বাবা মা গ্রামের বাড়িতে থাকে। আপনি কয়দিন থাকবেন এখানে? আমি কয়দিন, একদিনও থাকতে পারি, আবার 7 দিনও থাকতে পারি, ঠিক নেই। আঙ্কেল, বাংলোটা কি ভাড়া নিয়েছেন? তোমার এত কিছু চিন্তা করতে হবে না, ঠিক আছে? দেখো তুমি আমার ছেলের মতো, ঠিক আছে? অন্য কোনো কিছু নিয়ে তোমার ভাবতে হবে না, কিছু করতে হবে না। অলরাইট? তোমাকেই ট্রাই করছিলাম। রেস্ট নেওয়া হয়েছে নাকি বাকি আছে? দেরি করা যাবে না। অ্যাসাইনমেন্টটা তোমার জন্য খুব একটা কঠিন না। সময় কিন্তু আমাদের হাতে অনেক কম, ঠিক আছে? এটাও কি সম্ভব? অসম্ভব বলে যদিও আমার কাছে কোনো কথা নেই। ইমোশন আমার জন্য না। আই হ্যাভ টু কিল হিম। না মরা ছাড়া আমার কোনো গতি নেই। কি ব্যাপার আবির, তুমি ঘুমাওনি? কি কোনো সমস্যা? কি হয়েছে বলো তো? ও, তোমার তো আবার রাতে ঘুম হয় না। কিন্তু তোমাকে কেমন অন্যরকম দেখাচ্ছে, কি হয়েছে? শরীর খারাপ নাকি? হ্যাঁ, তোমার শরীর তো গরম, জ্বর আসতে পারে। হ্যাঁ ঠিক আছে, টেক কেয়ার। অবশ্য জার্নি করলে এরকম হয় একটু একটু। চলো। কি দেখছো? না, কিছু না। আমার এক সময় রাতে ঘুম কম হতো, মানে বলতে পারো ইচ্ছে করেই জাগতাম। এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি এটা ঠিক অভ্যেস না। আমার ছেলে, তোমার যে বন্ধু, ওরও এরকম একটা বাজে অভ্যেস ছিল। অভ্যেসটা ভালো না, এটা শৃঙ্খলার মধ্যে আসতে হবে। এখন আমার কথা বুঝবে না, আমি মরে গেলে টের পাবে। চলো চলো চলো, সবে চলো, ঘুমাবে। চলো।
আমি কি সব কিছু ওকে বলে দেব? আমি আসলে আর পারছি না। আই ভাই এদিকে আসেন। না না ঠিক আছে। হ্যাঁ রে, ও কি আমাদের সঙ্গে থাকতে অপছন্দ করছে নাকি? না মনে হয় উনি একা থাকতেই পছন্দ করে, ভাইয়ের ফ্রেন্ড না। ওর সাথে এই ব্যাপারে কথা বলবো নাকি? কোনো দরকার নেই, ওনার দরকার হলে নিজেই আসবে। আসলে মুমিনের ফ্রেন্ডগুলা মুমিনের মতোই অদ্ভুত। এতক্ষণে বুঝতে পেরেছো? চলো ভেতরে চলো। এসো আবির। ভুলে যায়। জি, আশেপাশে একটু ঘুরলাম, অনেক সুন্দর। খুব সুন্দর। এদিকে চা বাগানের পাশে রাস্তাটা গিয়েছো? না, ওদিকটায় যাওয়া হয়নি। আগে সন্ধ্যের সময় যা লাগে না ওটা অসাধারণ। বাবা আমরা গেলাম। সে কি গেলাম মানে? কোথায় যাবে? আমার এক ফ্রেন্ডের বাসায়, ওরা এখানেই থাকে। কি আশ্চর্য! আর আমরা? তোরা এক কাজ করো, তুমি আবির ভাইয়ের সাথে কোথাও ঘুরতে যাও। না না, এরকম তো কথা ছিল না। কথা ছিল যে একসঙ্গে যাবো। এই দেখলে আবির কিরকম আমাদেরকে মাইনাস করে ফেললো। হ্যাঁ, না না, এটা ঠিক না, এটা ঠিক হলো না। আচ্ছা ঠিক আছে, যাও। আমি আর আবির আমরা দুজন অনেক মজা করবো, ঘুরবো। দেখো ঠিক আছে, যেখানেই যাও না কেন তাড়াতাড়ি বাসায় ফিরো, ওকে? ঠিক আছে। কি আবির? আমরা আসি। বাই। বসো বসো আবির, বসো। আচ্ছা কোথায় যাওয়া যায় বলো তো? আপনার ইচ্ছা। এক কাজ করলে কেমন হয়? আমাদের এই ঠিক বাংলোর পিছনে সুন্দর জায়গা আছে, একটু পাহাড়ের মতো। না না, খুব সহজেই ওঠা যায়, খুব সহজেই ওঠা যায়। হাঁটতে খুব ভালো লাগে। বলবো হাঁটলে মনে হবে যে তুমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। মানে আমার তাই মনে হয়। তোমার অবশ্য কেমন লাগবে আমি জানি না। কি যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ভালো লাগবে তো? জি, আপনার ভালো লাগলে আমারও ভালো লাগবে। তাহলে চলো যাই। চলো। স্যার, আপনি কত বছর যাবত ওকালতি করছেন? তো প্রায় 30 বছর। আর কত বছর করবার ইচ্ছা? শরীর মন যতদিন চায় ততদিন। কিন্তু শরীর তো এখন রেস্ট চায়। তাই? কে বলেছে তোমাকে? না, কেউ বলেনি। এমনি বললাম, আপনার তো বয়স হয়েছে, এখন ছেড়ে দিলেই পারেন। তাই না? আচ্ছা তুমি বৈজ্ঞানিক স্টিফেন হকিংসের নাম শুনেছ? শুনেছি। তার বয়স হলো 70-এর কাছাকাছি। এই 3টে আঙুল আর ব্রেন ছাড়া কিচ্ছু চলে না। মানে শরীরের সমস্ত অংশ মোটামুটি প্রায় ইনঅ্যাক্টিভ। কিন্তু তিনি এখনো গবেষণা চালিয়ে যাচ্ছেন মনের জোরে। আর আমি এই বয়সে এই পেশা ছেড়ে দেবো? কি বলো? হ্যাঁ, আরে এখনো অনেক সময় বাকি। এই শরীর এবং মন যতদিন চায় কাজ করে যাব। তোমাকেও বলি, তুমি কাজের প্রতি নিষ্ঠাবান হও, মনোযোগী হও। মনার শরীর যদি অন্যদিকে টান নেয়, তাহলে ইচ্ছে শক্তির উপর নির্ভর করতে হবে। এ নিয়ে বাদ দাও। আচ্ছা তুমি যেন কি বলছিলে, কিসের চাকরি করো তুমি? কন্ট্রাক্টে কাজ করি। কন্ট্রাক্টে মানে ঠিকাদারি? মানে মানুষজনের কাছ থেকে কন্ট্রাক্টে কাজ নেই। ও, জানো আমাদের না
আরও একটা ছেলের খুব শখ ছিল, হয়নি। তাই ভালো ছেলে দেখলে আমার খুব হিংসা হয়। তোমাকে দেখো আমার খুব হিংসা হচ্ছে। কি ব্যাপার, কিছু বলছো না যে? না, এমনি। এক্সকিউজ মি। হ্যাঁ, জি বলেন। গতকাল সুন্দর একটা রাত পার করে ফেললেন, কাজের কাজ কিছুই করতে পারলে না। হয়ে যাবে। ইচ্ছে করলে পারতে। এখন তুমি কোথায়? বাংলোতে। তাই? আর ওরা? বাইরে গেছে। ইচ্ছে করলেই পুরো পরিবারটাকে ফেলে দিতে পারো। কোনো সমস্যা? আমি সমস্যার উপর দিয়ে হাঁটি। আমি না চাইলে কোনো সমস্যা আমাকে ছুঁতেও পারে না। যে কাজটা নিয়ে এসেছি সেটাকে করতে দেন। ওকে ওকে, সরি, তবে কথা ও কাজ এক হওয়া চাই। আমার জীবনে 2 শব্দটা খুব কম এসেছে। কোনো কিছুতে আমি কখনো দ্বিতীয় হইনি। ওয়েল, অপেক্ষায় থাকলাম। বাই। কি ব্যাপার, আপনি এখানে একা বসে যে? কোনো প্রবলেম? না না, এমনি। বাবা কোথায়? বাবা, ও আছে। আশ্চর্য, ও কোথায়? আর তোমাকে একা ফেলে কোথায় গেল? তোর বাবার না এতদিনেও বুদ্ধিশুদ্ধি কিছু হলো না। কোথায় গেছে, কিছু বলে গেছে আপনাকে? ওই বাংলোর পেছনের পাহাড়ে আমরা দুজন একসাথে ছিলাম। তারপর তারপর কি হলো সেটা আমি বলছি। তখন সে বলল, আবির তুমি বাংলোতে গিয়ে রেস্ট নাও, আমি একটু পাহাড় পক্ষ হয়ে বিবাদী পক্ষ আকাশের সঙ্গে একটু কেসটা লড়ে আসি, কারণ এটা অনেক দিন ধরে ঝুলে আছে। বিষয়টা হচ্ছে কে কাকে বেশি দেখছে, আকাশ পাহাড়কে বেশি দেখছে নাকি পাহাড় আকাশকে বেশি দেখছে। ওফো, বিয়ের পর থেকে তোর বাবা যতবার আমাকে এখানে নিয়ে এসেছে সেই একই কথা আমাকে বলেছে। বলে কি যে ও যদি হেরে যায় তাহলে ওকে নাকি পাহাড় ফেলে দিবে। কি এই কথা বলেছে না? হ্যাঁ ঠিক। চলো বাবাকে খুঁজে আসি। হ্যাঁ চলো। ভাই চলেন না। হ্যাঁ চলেন। হ্যাঁ চলো। এসো। কই দেখছি না তো। বাবা, বাবা, এই বাবা, কই গেল? এই আবির, এদিকেই ছিল না নাকি? তুমি না, তোমার ছেলে মানুষই আজও গেল না। তুমি এরকম করলে কেন? আমি ভয় পাই না। খুব ভয় পেয়েছিস? হ্যাঁ। আর আমি ভাই, আপনার বিচার করবো আমি আগে। ভাবটা এমন ধরলেন যেন আপনি কিছুই জানেন না। আমি তো আসলেই কিছু জানি না। আমি তো একটা পোড়া বাড়ির ভগ্নাংশ মাত্র। আরে নিপুণ, তুই তো ঠিক বলেছিলি, এটা দেখছি মহা তেল। হ্যাঁ আচ্ছা চলো আমরা যাই। হ্যাঁ, চলো। এই এসো। এবারও পারলাম না, এত কাছে থেকেও মিস করলাম। অথচ এই আমি কত দূরে থেকে অবলীলায় কত মানুষকে ফেলে দিয়েছি। এইবার যখনই মারতে যাই কোনো অদৃশ্য মায়া আর কথার বাহুতে আমি হারিয়ে যাই। বিশেষ করে মনে হয় সে ছোটবেলার বাবার দৃশ্য। আমি বাবার সামনে দাঁড়ানো, মনে হয় বাবার আঙুল ধরে সে স্কুলে যাওয়ার দৃশ্য। আমি বোধহয় হেরে যাচ্ছি। পিস্তলের গুলির চেয়ে ভালোবাসার গতি এত বেশি। এত চেষ্টা করে আমি মানুষটাকে মারতে পারছি না কেন? ওকে,
আমি যদি ওনাকে নাই মারতে পারি তাহলে আমি আর এই পথে থাকবো না। আসতে পারি? হ্যাঁ এসো। ভাইয়া কি আমার কথায় মাইন্ড করেছেন? আরে না বোকা। সিরিয়াসলি আপনি মাইন্ড করেননি তো? না না, কেন রাগ করবো? যাক, জেনে খুশি হলাম। আচ্ছা, আপনি না এখানে অফিসের কোন কাজে এসেছিলেন, তো আপনি তো একদিনও বাইরে বেরোলেন না। হ্যাঁ, কাজে এসেছি। আচ্ছা, তুমি কি আমার সাথে একটু বেরোতে পারবে? হ্যাঁ, বেরোতে পারবো, কিন্তু কোথায়? যে কোনো জায়গায় হতে পারে। তোমার সাথে আমার একটু একা বেরোনো দরকার। ও ঠিক আছে, আমি তাহলে একটু আব্বু আম্মুর কাছ থেকে পারমিশন নিয়ে আসি। ঠিক আছে। ওকে। আমরা আপনাকে আপনার মনের বিরুদ্ধে এখানে আটকে রেখেছি, তাই না? তোমাদের সাথে না এলেও তোমাদেরকে আমার ফলো করতে হতো। সেটা অবশ্য বেশ মজার হতো। না, সেটা সবার জন্যই খারাপ হতো। কি জানি, আমার যেটা মনে হলো ওটা আমি বলে দিলাম। আচ্ছা নিপুণ, তুমি তোমার আব্বুকে কতটা ভালোবাসো? হঠাৎ এই প্রশ্ন? আমি শুধু শুধু কোনো প্রশ্ন করি না। আচ্ছা, আসলে এই বয়সেই প্রশ্নের উত্তরটা দেওয়া অনেক কঠিন। আপনি যদি আমাকে ছোটবেলায় জিজ্ঞেস করতেন তাহলে আমি চট করে উত্তরটা দিয়ে দিতাম। ভূমিকা কম করে বললে ভালো হয়। কিছুক্ষণ আগের কথাই ধরুন, বাবা মার কাছে গেলাম যে আপনার সাথে বাইরে বের হব, ওনারা পারমিশনটা দিয়ে দিলেন। এখন অন্য কোনো বাবা মা হলে এত সহজে পারমিশনটা দিতেন না, কারণ আমি আমার ফ্রেন্ডদের গার্জিয়ানকে চিনি, তো তারা কীরকম বিহেভ করেন আমার জানা আছে। বাবা মা আমাকে পারমিশন দিলেন হয়তো এই কারণে যে আমার প্রতি তাদের অনেক আস্থা আছে, আর আমি কখনোই জেনে বুঝে তাদের এই ফেটটা নষ্ট করি না। আচ্ছা, আপনি একটা ভুল করেছেন, আপনার প্রশ্নটা এককেন্দ্রিক হয়ে গেছে। আপনার জিজ্ঞেস করা উচিত ছিল যে আমি দুজনকে কতটা ভালোবাসি। উচিত ছিল না। এনিওয়ে, আরেকটা প্রশ্ন, তুমি আমাকে কতটা চেনো? আপনি বড় ভাইয়ের খুব ক্লোজ একটা ফ্রেন্ড, কিছুটা আতেল শ্রেণীর লোক, গম্ভীর, রুড, নিজেকে লুকিয়ে রাখার প্রবণতা আছে। আর একটা জিনিস জানি, কিন্তু এটা বলবো না। এর মধ্যে একটি কথাই ঠিক, আমি নিজেকে লুকিয়ে রাখি। নিপু, তুমি জানতে চাও আমি কি? জানার কি বাকি আছে? আছে, অনেক কিছু নতুন করে জানার আছে। নিপুণ, আমি একজন প্রফেশনাল কিলার। আপনার মুখে এসব জোকস মানায় না। তোমাকে আমি আগে বলেছিলাম আমি যা যা বলি সত্য বলি। আর ইউ সিরিয়াস? হ্যাঁ, চরম অভাব, হতাশা, বেকারত্ব, এই সব কিছু আমাকে এই পথে নামিয়েছে। আমার এই পথে নাম্বার আরো অনেক গল্প আছে, অনেক কথা আছে, আমি সব তোমাকে বলতে চাই না। তুমি আরেকটি সত্য জেনে রাখো, আমি এখানে এসেছি শুধু তোমার আব্বুকে খুন করার জন্য। মানে? ইয়েস। আপনি সব কি বলছেন?
আমার বাবাকে কেন আপনি মারবেন? আমার বাবার অপরাধ কি? তোমার আব্বুকে একটি কেস ড্রপ করার কথা বলা হয়েছিল, কিন্তু তোমার আব্বু শুনেননি। আমি এখানে আসবার পর তোমার আব্বুকে খুন করার জন্য কয়েকবার চেষ্টা করেছি, কিন্তু আমি পারিনি। আমার এই নষ্ট হাত দুটোকে কে যেন বারবার আটকে রেখেছে। তোমার বাবা, তুমি, তোমার মা, তোমাদের এই প্রেম ভালোবাসা আমাকে বদলে দিয়েছে। তোমার কি মনে হচ্ছে আমি মিথ্যে বলছি? না, কারণ আমি জানি আপনি মিথ্যে বলেন না। হ্যালো, জি বলেন। আনোয়ার সাহেব শেষ? হ্যাঁ হ্যাঁ, শিওর, বাই। মিথ্যে বললেন কেন? সত্যকে জয় করার জন্য। এখন তোমাকে যা বলবো মনোযোগ দিয়ে শুনবে। কাল ভোরে তুমি তোমার আব্বু আম্মুকে নিয়ে এখান থেকে পালিয়ে যাবে, তারা যেন কোনোভাবে টের না পায়। সোজা তুমি তোমার নানুর বাড়ি চলে যাবে, সেখানে দিন 4 থাকবে। তাহলে আব্বু বেঁচে যাবে? হয়তোবা। কিভাবে? এখান থেকে ঢাকা গিয়ে সোজা আমি নিজেকে আত্মসমর্পণ করবো আইনের কাছে। তারপর গডফাদারদের সম্পর্কে আমি সব বলে দেব। তাতে আমার যাই হোক, তুমি আমার বাধা চোখ খুলে দিয়েছ। সর্বপ্রথম বলবো তোমার বাবার শত্রুর কথা। তুমি এখন চলে যাও। আর আপনি? আমি আসছি, কালকে তোমাদেরকে উঠিয়ে দিয়ে তারপর আমি এখান থেকে যাব। তুমি যাও, আমাকে একটু একা থাকতে দাও। শোনো, তুমি যে কথাটি তখন বলনি সেটা আমি জানি। তুমি আমাকে অনেক পছন্দ করতে, কিন্তু কোনোদিন সেটা আমাকে বলনি তোমার আব্বু কষ্ট পাবে বলে। এখনো করি। সো আবির, তুমি ঢাকায় গিয়ে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ রাখবে, আমাদের বাসায় আসবে। শোনো, এখন থেকে তুমি প্রতিদিন আমাদের সঙ্গে যোগাযোগ রাখবে, ঠিক আছে? ঠিক আছে তো, থ্যাংক ইউ। আমার জন্য দোয়া করবেন। ওকে, চলো। আসি। অপেক্ষায় থাকবো।
কি অবাক হচ্ছিস? অবাক হবারই কথা, কারণ আজকে পরিষ্কার হয়ে গেল যে কোনো অ্যাসাইনমেন্ট থাকলে আমরা একজন আরেকজনের পিছু নেই। যেমন গত মাসে তুই আমার পিছু নিয়েছিস, রাইট? তোকে মারার অর্ডার আমার গতকাল রাতেই হয়েছিল, কিন্তু তোকে আমি মারিনি। কেন জানিস? কারণ আমি দেখতে চেয়েছিলাম তুই শেষ পর্যন্ত কি করিস। তাছাড়া তুই হচ্ছিস এতদিনের পুরনো আমার কলিগ, তুই সব কিছুতে আমার চেয়ে গিয়ে, লেখাপড়ায় ব্রিলিয়ান্ট, অনেক শার্প, কিন্তু আজ তুই হেরে গেলি। কারণ আমার দেয়া নতুন জীবনে এই মাটির উপরে ভর করে তুই দাঁড়িয়ে আছিস। তোকে আমি ইচ্ছা করলে মেরে ফেলতে পারি, কিংবা পারতাম, কিন্তু মারিনি। পিস্তল তাক করে তোর দিকে তাকিয়ে আছি। What an incredible coincidence. যাই হোক, তুই যে কাজটা করতে ফেল মেরেছিস সেই কাজটা এখন আমাকেই করতে হবে, এবং পুরো পরিবারকে একসঙ্গে। অসম্ভব, এটা কোনোদিন সম্ভব না। অন্তত আমি তোকে করতে দেবো না। এই তুই করতে না দেওয়ার কে? তুই করতে না দেওয়ার কে? তুই তো একটা ডেড ম্যান, রিয়েলি এ ডেড ম্যান। তুই অনেক বড় ভুল করেছিস, সে ভুলের খেসারত এখন তোকে দিতেই হবে। সোহেল, ব্যাপারটা একটু বোঝার চেষ্টা কর। তোকে বোঝার আমার কোনো দরকার নেই, তুই তোর নিজেরটা বোঝ। তোর কি তোর নিজের জীবনের প্রতি একটুকু মায়া হলো না? তুই কি একবারও ভাবিসনি তোর পরিণতি কি হতে পারে? ওনার সাথে তোর কি কথা হয়েছে আমি ঠিক জানি না, তবে তোর নিজের ব্যাপারে তোর কনফিডেন্স থাকা দরকার ছিল। তুই না কত বড় বড় কথা বলতি যে আমাদের পা দুটো হচ্ছে শিকলে বাঁধা, আমরা হচ্ছে কালো ফুল যার কোনো গন্ধ নেই, আমরা যে পথে হাঁটছি সে পথ হচ্ছে একটা ফিকে পথ যার কোনো রং নেই। তুই না বলতি? সেই তুই আজকে এত বড় ভুল করলি, সেই তুই আজকে ডিসিশন নিতে এত হেজিটেট করলি। যাই হোক, এখন তোদের সবাইকে আমার মারতে হবে, তা না হলে আমি নিজে মারা পড়ব। আমাদের দুজনার পথ ফিকে হয়ে গেছে, রংহীন, গন্ধহীন এক কালো ফুল। এই তো এখন তুই ঠিক লাইনে এসেছিস। থ্যাংক ইউ ভেরি মাচ। মার আমাকে, মর। তুই আমাকে কেন মারিস না? শেষ পর্যন্ত কি হয় এটা দেখার জন্য? এই মুহূর্তটা দেখার জন্য? না, তুই মারিসনি কারণ তোর বিবেক তোকে দংশন করছে। তোর বিবেক তোকে তাড়িয়ে বেড়াচ্ছে আমার মতো। বন্ধু, আমি তো পিস্তল ফেলে দিয়েছি। তুই এখন চাইলে যা কিছু করতে পারিস, আমাকে মারতে পারিস, আমাকে ছেড়ে দিতে পারিস। যদি আমি চলে যেতে পারি, আমি সোজা গিয়ে নিজে আত্মসমর্পণ করবো আইনের হাতে, আর আমাদের সমাজের এই নষ্ট মানুষগুলোকে ধরিয়ে দেব।
এটা কোনো ভালো জীবন না। এই জীবন আমি আর চাই না।